আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, সবসময়কার মতো। সো লাস্ট ক্লাসে আমাদের সাথে দেখা হয়েছিল আপনাদের অ্যাকাউন্টিং লেকচার 3 নিয়ে। সো ওই দিনে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে আজকে যে লেকচারটা পড়াবো সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। সো সেই যেটা কথা দিয়েছিলাম সেই অনুযায়ী চলেও আসছি। এখন থেকে হয়তো ক্লাসটা রেগুলার এই ফ্রাইডেতেই হবে এবং এই 7টার দিকেই। সো রুটিন আমাদের মোটামুটি ফিক্সড হয়ে গেছে। সো ইনশাল্লাহ এখন আর কোনো প্রবলেম হবে না আপনাদের, যেটা মনে হয়। তো এই মোমেন্টে যারা যারা আমাদের সাথে জয়েন করছেন, কে কোথায় থেকে জয়েন করছেন, একটু কমেন্ট করে জানাই দিন। আর লাস্ট ক্লাসও আমাদের একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল, তা আজকে সেই সাউন্ডের প্রবলেম আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাই যে সাউন্ডটা ঠিক আছে কিনা। ঠিক আছে? ওকে, হ্যাঁ, আসছে আসছে আসছে। এটা কি ইয়া আকারে আসলো নাকি, ডে আকারে আসলো নাকি? সো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ইন্টারমিডিয়েটে থাকতে আপনারা অনেকেই এটার স্কিপ করে গেছেন। অনেকেই ভাবছেন যে এটার আমার একটা ওই আর একটা আছে, বা এটার অ্যাগেনস্টে আর একটা পড়লেও হয়। তো এই জন্য এটা আমরা অনেকেই স্কিপ করে গিয়েছিলাম এবং খুব বেশি একটা প্রায়োরিটি দেই নেই। কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন তখন দেখবেন যে ব্যাংক সমন্বয় থেকে এমসিকিউ প্লাস ম্যাথ দুটোই আসে, এবং এটা রিটেন আকারেও আসতে পারে এবং এটা আমাদের এমসিকিউ আকারেও আসতে পারে। ঠিক আছে? সো আজকে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীর যতটুকু পারি আমরা একটু ডিক ডাউন করার চেষ্টা করব। অর্থাৎ আমরা প্রথমে থিওরিটা প্র্যাকটিস করব, দেন মাঝখানে কিছু এমসিকিউ সলভ করবো, অ্যান্ড লাস্টে গিয়ে আমরা এটার ম্যাথ প্র্যাকটিস করব। সময়টা খুবই কম, এই অল্প সময়ের ভিতরে পুরো জিনিসটা যাতে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি, এজন্য আপনাদের রেসপন্সটা খুবই জরুরি। আমি যখন যে কোশ্চেনটা করবো খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, পারেন আর না পারেন। যদি মনে হয় যে হ্যাঁ পারছি অ্যান্সার দেবেন, ট্রাই করবেন, ভুল অ্যান্সার হলে হোক, সমস্যা নেই, এটা তো আমরা সলভ করতে পারবোই। সো কে কোন জায়গা থেকে আমার ক্লাসটা দেখছেন এটা একটু কমেন্ট করেন। আর লাস্ট ক্লাস আপনারা আমার করছেন কি না সেটাও একটু কমেন্ট করে জানায়েন। ঠিক আছে? লাস্ট টানা কয়েকটা আমরা 4টার মতো ক্লাস নিয়েছি। এই 4টা ক্লাসে হয়তো তো আপনি আসেন নাই, বাট লাস্ট ক্লাস অ্যাটলিস্ট যে করেছেন সে একটু কমেন্ট করে জানাইন। আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাই দিয়েন। ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে ইন্টারমিডিয়েটে থাকাকালীন অবস্থায় খুব ভীতিকর অবস্থায় কারা কারা ছিলেন, মানে খুব ভয় লাগতো যে ব্যাংক সমন্বয় বিবরণী না পড়ি, এমন কেউ কি ছিলেন যে ব্যাংক সমন্বয় বিবরণী টাচই করেন নাই বা অল্প অল্প টাচ করছেন? ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ কীভাবে ইম্পর্ট্যান্ট বলি, কারণ এই জিনিসটা আপনার যদি ইউনিভার্সিটিতে আসলো খুবই ভালো কথা। ইন ফিউচারে তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যদি আপনি পড়াশোনা করেন এটা থাকবে, এবং ইন ফিউচারে আপনি যখন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে নিজের ক্যারিয়ারটাকে গুছাবেন তখন দেখবেন এই ব্যাংকের কাজকর্ম অনেক করতে হচ্ছে, এবং তখন আপনি এই ব্যাংকের একদম এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাকে বছরে 2বার কাজ করতে হবে। একবার হচ্ছে বছরের শুরুতে, বছরের শেষের দিকে আপনি আপনার নিজের জন্য হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা মিলাবেন। এরপরে যদি আপনি কোনো একটা বড় ধরনের কোনো কোম্পানিতে জব করেন, লাইক আপনার যদি অডিট করতে হয়, মানে অডিটর যদি আপনার কোম্পানিতে আসে এবং অডিট করে, ইন দ্যাট কেস দেখবেন যে অডিটররাও আপনার এই ব্যাংক রিকনসিলিয়েশনটা জানতে যাচ্ছে, যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে ওইটার সাথে আপনার যে কোম্পানির যে অ্যাকাউন্ট এইটার সামঞ্জস্যতাটা কতটুকু। সো তারা এইটাও একটু অডিট করবে। দেন তখন যদি তারা কোনো গরমিল পায় আপনাকে আবার বলবে যে এটা আপনি আবার তৈরি করেন। ব্যাংক থেকে স্টেটমেন্ট তারা নিয়ে আসবে এবং আপনার কাছ থেকে স্টেটমেন্ট নেবে। এই দুটো ব্যালেন্স যদি ঠিকে যায় ইটস ওকে, অডিটররা বলবে ঠিক আছে ওকে। আর যদি না ম্যাচ করে তখন দেখবেন আবারও আপনারা বলছে ব্যাংক রিকনসিলিয়েশন করেন। সো যদি কেউ এই মনে করেন যে না এটার একটু পাঁচ কাটায় যাই বা স্কিপ করে যাই, তাহলে এটা আপনার জন্য একটা ভুল ডিসিশন হবে। তো আসেন আমরা মোটামুটি অনেকজনই ক্লাস অলরেডি জয়েন করছে, বাট আপনাদের কমেন্ট খুব বেশি এটা আমি পাচ্ছি না। এটা কি কোনো কারণে প্রবলেম হলো নাকি আপনারাই কমেন্ট করছেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি যে অনেকে অলরেডি জয়েন করছে। তো আমরা শুরু করি যে ব্যাংক সমন্বয় বিবরণী কি। দেখেন প্রথমেই বলা হচ্ছে ব্যাংক সমন্বয়, আগে আমরা হেডলাইনটা বুঝবো যারা একদম নতুন তাদের জন্য। আর যারা একটু জানেন তারা তো জানেনই, যারা একদমই ব্যাংক সমন্বয় বিবরণী আগে কখনোই করেন নাই তাদের জন্য ক্লাসটা একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর যারা জানেন তারা আরও ভালো করে জানেন।
কনফিউশন যেন না থাকে, ঠিক আছে, ইন ফিউচারে। সো ব্যাংক সমন্বয় বিবরণী, প্রথমে বলছে ব্যাংক, তার মানে ব্যাংক রিলেটেড কিছু ট্রানজ্যাকশন যেটা ব্যাংকের সাথে কোম্পানির হয়ে থাকে সেটা। এরপরে বলছে সমন্বয়, তার মানে কি? তার মানে একবার হয়ে গেছে ঘটনাগুলো হয়ে গেছে, কোনো কারণে এটা প্লাস মাইনাস বা কোনো কারণে কিছু বাদ পড়ে গেছে, সেটাকে অ্যাড করতে হবে। কোথাও বেশি প্লাস করে ফেলছেন, সেটা কমাই দিতে হবে। কোথাও কমে গেছে, এটা একটু বাড়াই দিতে হবে। এই জন্যই তো সমন্বয় দেওয়া হচ্ছে। সমন্বয় কখন করা হয়? আগে একবার হয়ে গেছে, ঝামেলা আছে, এইটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, সেটাকে আপনি এখন সমন্বয় করবেন। এই জন্য মোটামুটি এটাকে বলছে সমন্বয়। আর এরপরে বলা হয় বিবরণী, যদিও এইটা আর্থিক বিবরণীর মতো কোনো বিবরণী নয়, ঠিক আছে। বাংলায় বলে ব্যাংক সমন্বয় বিবরণী, ইংলিশে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বাট এটা ওই ধরনের আসলে বিবরণী না যেটা আমরা চূড়ান্ত করতে গিয়ে যেটা আয় ব্যয় বিবরণী বা ব্যালেন্স শিট যেভাবে করছি অমনটা না। আচ্ছা, এবং মজার বিষয় হচ্ছে এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? এই কোশ্চেনটা আপনাদের জানা উচিত যে আসলে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত আসলে কে করে। এটা কি ব্যাংক, সাজিদ আলম বেগ বলেছেন সাউন্ড কম। আচ্ছা, সবারই কি সাউন্ড কম, নাকি সাজিদ আলম বেগ উনি আসলে সাউন্ড কম পাচ্ছে? আর দু একজন একটু বলেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা। যদি সত্যি সবার কোনো কমেন্ট মানে প্রবলেম থেকে থাকে তাহলে আমরা অ্যাডজাস্ট করব। আচ্ছা, তাহলে আমরা যাই, যেখানে বলতে চাচ্ছিলাম যে এটা আসলে প্রস্তুত করে কি? এটা কি ব্যাংক প্রিপেয়ার করে আমাদেরকে দেয়? যেহেতু বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণী, তাহলে কি ব্যাংক আমাদেরকে প্রস্তুত করে দেয়, নাকি আমরা আসলে প্রস্তুত করি? আসলে ব্যাংক এটা প্রস্তুত করে না, এটা আমরাই প্রস্তুত করি। অর্থাৎ আমরা আসতেছি আরও কিছু ডিপ ডেফিনেশন আমরা যখন যাব তখন দেখব। তার আগে একটা সুন্দর একটা প্রত্যেকটা ক্লাসেই আমি যে একটা অ্যানাউন্সমেন্ট থাকে জয়কুলের পক্ষ থেকে, সেটা হচ্ছে কি যে ক্লাসে উপস্থিত থেকে সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ার করলে লটারির মাধ্যমে প্রতি ক্লাস থেকে একজনকে বিজয়ী ঘোষণা করে সেই বিষয়ের একটি বই দেওয়া হবে। অর্থাৎ আজকের আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো আজকের এই অ্যাকাউন্টিং ক্লাসে সর্বোচ্চ যিনি কমেন্ট করবেন, সর্বোচ্চ লাইক কীভাবে করে জানি না, বাট কমেন্টটা তো বুঝতেছি, এবং যদি শেয়ার করেন, সো ওই জিনিসগুলো অ্যানালাইসিস করে আপনাকে হয়তো বা লটারির মাধ্যমে আপনাকে ঠিকানায় বা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে একটা আমাদের যে জয়কুলির যে বইটা জয়কুলির হিসাব বিচিত্রা, এটা হয়তো বা আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তো এই যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সম্পর্কে একটা মৌলিক ধারণা এখানে দেওয়া আছে, আমি এটা আরও ক্লিয়ার করে আপনাদেরকে বলবো। আমরা একটু আমাদের বইয়ে যে ডেফিনেশনটা আছে বা বইয়ে যেভাবে বলা আছে সেটা আগে একটু পড়ে নিই। কি বলা আছে আমার সাথে সাথে আপনারা একটু দেখেন। বলা আছে একটি নির্দিষ্ট তারিখে, কথাটা মনে রাখবেন, এই নির্দিষ্ট তারিখ কথাটা মনে রাখবেন, আমানতকারী বা জামানতকারীর বইয়ের বলতে বোঝাচ্ছে কি নগদান বই। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস আগে একটু ক্লিয়ার হয়ে নেই যে জামানতকারী যেই বইটাতে হিসাব নিকাশ করে সেটাকে বলা হয় নগদান বই, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে নগদান বই। জামানতকারীর নগদান বইয়ের সাথে ব্যাংকের পাস বই, দেখছেন এখানে আবার আরেকটা লাইন আমাদেরকে বলতেছে যে ব্যাংকের পাস বই। ব্যাংকের পাস বই বলতে কি বোঝাচ্ছে? তার মানে ব্যাংক যেটাতে লেখালেখি করে সেটাকে বলা হচ্ছে পাস বই। এরপরে বলা হচ্ছে এর রক্ষিত হিসাবের মধ্যে গড় মিলকে মিলিয়ে দেখার জন্য আমানতকারী কর্তৃক, দেখছেন একটু আগে আমি বলতেছিলাম যে এটি কিনি প্রস্তুত করে, অর্থাৎ একটা ডেফিনেশন থেকে পুরো জিনিসটা আমরা বোঝার বা পড়ার চেষ্টা করব। সো উনি বলছে যে আমানতকারী কর্তৃক যে বিবরণী প্রস্তুত করা হয়, তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম যে আসলে এই ব্যাংক বিবরণীটা কে প্রস্তুত করে? আমানতকারী। এবং তাকেই ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক মিলকরণ বিবরণী বলা হয়ে থাকে, তাই না? দেখেন ডেফিনেশনটার মাধ্যমে আমরা কতগুলো ইনফরমেশন পাইলাম যে এটা আসলে তৈরির উদ্দেশ্যটা কি? তৈরির উদ্দেশ্য হচ্ছে কোনো একটি নির্দিষ্ট তারিখে আমানতকারীর যে হিসাবটা, আমানতকারী যেখানে হিসাব নিকাশ রাখতেছে সেটাকে কি বলতেছি আমরা? নগদান বই। আর ব্যাংক যেখানে হিসাব রাখতেছে সেখানে পাস বই। এর মধ্যে হিসাবের যে গড়মিল সেটাকে মিলিয়ে দেখানোর জন্য আমানতকারী কর্তৃক যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। এখন আমরা এখান থেকে একটু ডিসকাশনে আসি যে আসলে এই জায়গায় কী কথা বলছে। আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করেন বা ব্যাংকে যখন ট্রানজ্যাকশন করেন, আপনি জানেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। কেন, কীভাবে জানেন? আপনি যখন জমা দেন বা উত্তোলন করেন তখন আপনিও একটা ট্রেস রাখেন, সেটাতে রেকর্ড করে রাখেন। আপনার অ্যাকাউন্টেন্ট ও এই হিসাব নিকাশগুলো করে রাখে যে ব্যাংকে কত টাকা জমা দেওয়া হলো, ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করা হলো, এইরকম একটা রেকর্ড আপনারা করেন। ঠিক ব্যাংকও তার
কোন গ্রাহককে কত টাকা দিল, কত টাকা জমা দিল, কিভাবে ট্রানজাকশন করলো, তারাও এটা জমা রাখে। অর্থাৎ টু ওয়ে অ্যাকাউন্টিংটা হয়, টু ওয়ে এই জিনিসটা হয়। এখন একটা আমরা ইংলিশ ওয়ার্ড বলি যেটাকে বলা হয় টাইম লেগস। টাইম লেগস বলতে কিন্তু সময়ের পানা, টাইম লেগস বলতে বোঝায় যে সময়ের দীর্ঘসূত্রিতা, যে কমিউনিকেশন গ্যাপের কারণে বা একটা কিছু কোনো কিছু কারণে যে ব্যাংক যে অ্যামাউন্টটা বলতেছে যে আপনার অ্যাকাউন্টে আছে 10,000 টাকা, কিন্তু আপনি দেখতেছেন যে না আপনার অ্যাকাউন্টে 15,000 টাকা থাকার কথা, অথবা 7,000 টাকা থাকার কথা, অর্থাৎ কম থাকতেও পারে, বেশি থাকতেও পারে। সো কেন এই কম থাকলো বা কেন বেশি থাকলো এটা আপনি অলরেডি ফাইন্ড আউট করে ফেলছেন, যে এই কারণে এই 5,000 চেকটা আমি জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংক এটারে রেকর্ড করে নাই, একজনকে আমি চেক দিয়েছিলাম সে আবার ব্যাংক থেকে টাকা উঠায় নেয় নাই, এই রিজনে আমার ব্যাংকের যে জেটটা এবং আপনার যে জেটটা এটার ভিতরে একটা পার্থক্য আসছে। বুঝতে পারছেন? ব্যাংক বলতেছে যে আপনার অ্যাকাউন্টে 10,000 আছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্যাংক, সরি 1 লাখ লিখে ফেলছি, কোনো সমস্যা নাই। আর অ্যাকর্ডিং টু কোম্পানি সে বলতেছে যে না আমার অ্যাকাউন্টে 80,000 টাকা আছে। এই 20,000-এর যে ডিফারেন্সটা, 1 লাখ এবং 80,000-এর ভিতরে যে ডিফারেন্সটা 20, এইটা আপনি অলরেডি ফাইন্ড আউট করে ফেলছেন। আমরা দেখেন আমরা একটা জায়গায় ভুল করি যে এই গরমিলটাকে মনে হয় ফাইন্ড আউট করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী দিয়ে থাকি, না, গরমিল অলরেডি ফাইন্ড আউট হয়ে গেছে যে এই ট্রানজ্যাকশন বা এই স্পেসিফিক লেনদেনের কারণে আমার কী হয়েছে, গরমিলটা হয়েছে। এই যে গরমিলটা হয়েছে এই কারণে এই গরমিলগুলো দেখায় আপনি এই ব্যালেন্সটার সাথে অ্যাডজাস্ট করবেন যে এই 80,000 এবং কোন রিজনে বাকি 20,000 টাকা আমার বাদ পড়ে গেছে, সেগুলোকে আমরা যোগ করে এই 1 লাখ টাকা ব্যাংকের যে ব্যালেন্সটা সেটার সাথে মিল করার জন্য যে বিবরণীটা প্রস্তুত করে থাকি সেটাকেই বলা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আশা করি সকলেই বুঝতে পারছেন ব্যাপারটা। একজন লিখছে সাউন্ড অনেক কম আসতেছে। আচ্ছা আমি তাহলে একটু শোনার চেষ্টা করি যে সাউন্ড কম কিনা। হ্যালো, আচ্ছা আমার কাছে কিন্তু মোটামুটি আমার নিজের যে ডিভাইসটা আমার কাছে আছে এখানেও কিন্তু সাউন্ড ভালো, একদম ক্লিয়ারই আসতেছে, কিন্তু আসলে বা সাজিদ আলম বেগ, তা আপনার আসলে ডিভাইসে প্রবলেম না নেটের প্রবলেম, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে মনে হচ্ছে যে আপনি আপনার কানেকশনটা একটু চেক করেন, নেটটা একটু অফ করে আপনি আবার লাইভ ক্লাসে জয়েন করেন, হয়তো বা সেক্ষেত্রে সাউন্ডটা ক্লিয়ার আসতেও পারে। ঠিক আছে, সো মোটামুটি তাহলে আমরা এই যে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি, কে প্রস্তুত করে এবং এর উদ্দেশ্য সম্পর্কে মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে। এরপরে আমি দেখেন যে যা বলছি এখানেই আছে যে দীর্ঘসূত্রিতা। আচ্ছা আরেকটা জিনিস হয়তোবা আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা এই ব্যালেন্সটাকেই কেন অ্যাডজাস্ট করতেছি, যে 1 লাখ টাকাটাকেই কেন অ্যাডজাস্ট করব, কেন আপনি বলতেছেন না যে এই যে 20,000 টাকা ব্যাংক থেকে মাইনাস করলে তো 80,000 হয়ে যায়, তাহলে আপনি ওই অ্যাডজাস্টটা করেন। দেখেন নর্মালি যেটা কনসেপ্ট আমাদের যে ব্যাংক কখনো ভুল করে না, এটা হচ্ছে নর্মাল একটা কনসেপ্ট, করতে পারে এক্সেপশনাল কেস হতে পারে, বাট নর্মালি যেটা হয় যে ভুলের জায়গাটা বা মিসম্যানেজমেন্টের জায়গাটা বা মানে বাদ পড়ে যাওয়ারটা আমাদের কাছেই হয়, মানে যারা অ্যাকাউন্টেন্ট থাকে কোম্পানি ওনারাই আসলে এই ভুলটা করে না, বিকজ ব্যাংক খুব সাথে সাথেই রেকর্ড করে থাকে। বাট কিছু কিছু কারণে আমরা আসবো যে ব্যাংকের ব্যালেন্সটাও একটু ঝামেলা হয়, তো সেক্ষেত্রে আমরা দুটোই অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ হয় আপনি 80,000-ও আসতে পারেন, আপনি 1 লাখেও যেতে পারেন, 1 লাখ টাকাকেও অ্যাডজাস্ট করে আপনি 80,000-এ নামাইতে পারেন, আবার 80,000-কে অ্যাডজাস্ট করে এই 1 লাখ টাকা নিয়ে যেতে পারেন। বাট মেইন যে প্র্যাকটিসটা, নর্মাল যে প্র্যাকটিসটা হয় সেটা আমরা ওই 20,000 টাকা আমাদের সাথে অ্যাডজাস্ট করে আমরা ব্যাংকের সাথে নিয়ে করি। কিন্তু কিছু সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কোশ্চেন আসে, আমরা দেখছি মাঝে মাঝে এই কোশ্চেনটা খুব যখন কঠিন আসে, আমরা যখন বলি যে ব্যাংক সমন্বয় বিবরণী এবার অনেক কঠিন প্রশ্ন করছে, কখন পরে যখন আমরা এই ব্যালেন্সটাকে সমন্বয় করতে চাই, যখন এই ব্যাংকের ব্যালেন্সটা সমন্বয় করে আমরা এই আমাদের ব্যালেন্সের সাথে নিয়ে আসতে চাই, তখন এই জিনিসটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, তখন একটু আমাদেরকে মানে উল্টা দিক থেকে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা এখানে আরেকটা জিনিস কথা বলা আছে যে ব্যাংক মিলকরণ বিবরণী হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করে। এটা আপনার জন্য স্পেশাল একটা টিপস, যে প্রশ্ন আসতে পারে যে আমরা হয়তো যেদিন অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক পড়বো সেদিন আমরা এই নীতিমালাগুলো বা সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করবো। বাট আজকে যতটুকু জানতে পারছি যে ব্যাংক সমন্বয় মিলকরণ বিবরণী এটা কোন নীতিতে প্রকাশ করা হয়, পূর্ণ প্রকাশ নীতি। আচ্ছা পূর্ণ প্রকাশ নীতিটা কি, যে আপনি আপনার প্রতিষ্ঠানে যেভাবে হিসাব নিকাশগুলো করেন, যে মেথডে করেন, যে নিয়মে করেন, সেটা আপনাকে যতটুকু দেখানো যায়
মানে যেটা আপনার প্রকাশ করলে আপনার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, সেই জিনিসটা আপনি পাবলিক ইনফরমেশন হিসাবে দিতে পারেন। সেটা কে বলছে? এই পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল যেটা আছে সেটা আপনাকে বলছে। সো এই ব্যাংক মিলকরণ বিবরণীটাও আপনার খুব বেশি একটা টপ সিক্রেট বিষয় না। সো এটাও আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে এটাও আপনি প্রকাশ করতে পারেন পাবলিকলি। এরপরে আমরা যে নিচে যেটা আছে এটা তো আমরা টাচ করছি অলরেডি, তো আমরা নেক্সট স্লাইডে যাই। সো এখানেও এরপরে আরও কিছু বলছে যে সাধারণত প্রতি মাসে বা হিসাবকাল শেষে ব্যাংক আমানতকারী তার হিসাবের সংগৃহীত লেনদেন সমূহের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে, যাকে ব্যাংক বিবরণী বলা হয়। দেখছেন? এরপরে বলছে ব্যাংক বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় পরিশোধিত চেক এবং অন্যান্য ডেবিট দফা সমূহ যা আমানতকারীর হিসাবে উদ্বৃত্তকে হ্রাস করে। 2 বলছে জমাকৃত টাকার পরিমাণ এবং অন্যান্য ক্রেডিট দফা যা আমানতকারীর হিসাবের উদ্বৃত্তকে বৃদ্ধি করে। 3 বলছে একটি নির্দিষ্ট দিনের জমাদানকারীর হিসাবের উদ্বৃত্ত, অর্থাৎ এখানে একটা লাইন বলছে যে প্রতি মাসে যদি দরকার হয়, বাট হিসাবকাল শেষে। দুটো কথা বলছে, একটা হচ্ছে প্রতি মাসের শেষে অথবা হিসাবকাল শেষে। এটা আপনার বেসিস, আপনার যে কোম্পানি যে ডিমান্ডটা, আপনার যদি মনে হয় যে আপনি প্রতি মাসে চেক করবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইউ ক্যান চেক। আর যদি আপনার কাছে মনে হয় না আমি এত বারবার চেক করবো না, কারণ ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য একটা হ্যাসেল পোহাইতে হয়, ঠিক আছে, একটা ব্যাংকে আপনার জানাইতে হয়, এটা একটা বড় লম্বা প্রসেস, সো একটা হ্যাসেল থাকে। সো সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে হিসাবকাল শেষে তো আমাকে অ্যাডজাস্ট করতেই হবে সব কিছু, তখন আমি বের করবো। সো আপনার ডিমান্ডের উপর এটা ডিপেন্ড করবে যে আপনি প্রতি মাসে এটা চাবেন নাকি একবার হিসাবকাল শেষে। এবং এই ব্যাংক বিবরণীটা দেখে আমরা কি জানতে পারি যে আমরা স্টেটমেন্টটা হচ্ছে বলতেছে কি পরিশোধিত চেক এবং অন্যান্য ডেবিট দফা যা আমানতকারীর উদ্বৃত্তকে হ্রাস করে। ডেবিট দফাগুলো কি কি সেটা আমরা পরে আলোচনা করব, যে কোন কোন কারণে আমানতকারীর জমাটাকে হ্রাস পায়। এরপরে বলা হচ্ছে যে জমাকৃত টাকার পরিমাণ এবং অন্যান্য ক্রেডিট দফা যা আমানতকারীর উদ্বৃত্তকে বৃদ্ধি করে, অর্থাৎ এমন কিছু ট্রানজ্যাকশন আছে বা এমন কিছু ঘটনা আছে যেটার কারণে আমার যে ব্যালেন্সটা এটা বৃদ্ধি পাবে। আগেরটা ছিল কি হ্রাস, আর এটা বৃদ্ধি পাবে। এরপরে বলছে নির্দিষ্ট দিনে জমাদানকারীর হিসাবের উদ্বৃত্ত, অর্থাৎ স্পেসিফিক ওই ডেটটাতে, ধরেন মাসের শেষে 31 জানুয়ারি আপনি জানতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, সেটা জানার জন্য আপনার এই ব্যাংক বিবরণী দরকার। আর বছর শেষে যদি জানতে চান যে আমার কত টাকা আছে, সেটার জন্য আপনার ব্যাংক বিবরণী দরকার। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে একটা জায়গায় নিয়ে আসছি যে কারণে আসলে নগদান বই এবং পাস বইয়ের জেরের গরমিল হতে পারে। পাস বইটা কি? পাস বইটা হচ্ছে যেখানে ব্যাংক হিসাব নিকাশ করে, আর নগদান বইটা কি? নগদান বইটা হচ্ছে যেখানে আমানতকারী হিসাব নিকাশ করে। এই দুটো বইয়ের কি কি কারণে গরমিলটা হয়ে থাকে সেগুলো আমরা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। প্রথমে বলা হচ্ছে আচ্ছা, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত যে একটা বিষয়ের জন্য, যে মনে হয় আজকে আমি অনেকেই পাবলিকলি বলেছিলাম, মানে যাদের সাথে আজকে আমার দেখা হয়েছিল আমার ক্লাসে, ওদেরকে বলেছিলাম যে আমার আজকে ক্লাসটা 8টায় শুরু হবে, বাট কোনো কারণে আমাদের ক্লাসটা আজকে 7টায় স্টার্ট হয়েছে। তো যারা 8টায় জয়েন করবেন তারা একদম ক্লাসের শুরু থেকে রেকর্ডিংটা দেখে নেবেন, ঠিক আছে? এই মুহূর্তে যারা জয়েন করছেন, আমি কিন্তু ক্লাসটা শুরু করেছি 7টার একটু পর থেকে। সো যেটা আপনার বাদ পড়ে গেছে আফটার লাইভ, আপনি ক্লাসটা আবার শুরু থেকে করবেন। সো এরপর যেটা বলতে যাচ্ছিলাম যে নগদান বই এবং পাস বইয়ের যে জেরের যে গরমিলের প্রধান কারণগুলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে বলছে যে আমানতকারী অজান্তে ব্যাংক কর্তৃক সম্পাদিত লেনদেন সমূহ, অর্থাৎ কিছু কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলো আমানতকারীকে আসলে ব্যাংক ওইভাবে জানায় না, বাট এটা তার সিস্টেম বা তার প্রসেসে এটা হয়ে যায়, আমানতকারী পরে জানতে পারে। যদিও আমরা যেই পড়াশোনাগুলো পড়তেছি এইটা একটু ব্যাকডেটেড, এই পড়াগুলো একটু আপডেটেড, এগুলো মানে ব্যাকডেটেড, এগুলো এখন আপডেট করা হয় নাই। কেন হয় নাই যদি আমি আপনাকে বলি, মানে সবটা আপডেটেড না, বাট কিছুটা আপডেট আছে, কিছুটা ব্যাকডেটেড আছে। যেমন দেখেন এখানে একটা লাইন বলছে যে ব্যাংক কর্তৃক আমানতকারীর পক্ষ হয়ে, মানে সরি, আমানতকারীর অজান্তেই ব্যাংক কর্তৃক সম্পাদিত লেনদেন, অর্থাৎ আমানতকারী জানেই না তার ব্যাংকে কিছু ট্রানজ্যাকশন হচ্ছে। ইন প্র্যাকটিক্যাল নাওয়েডেজ এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার। তার কারণ আমাদের অ্যাকাউন্ট থেকে যখনই কোনো টাকা বের হয়ে যায় বা যখনই কোনো টাকা আমাদের অ্যাকাউন্টে ইন হয়, ঠিক টুম করে আমাদের মোবাইল ফোন বলেন বা কোম্পানির
যেই নাম্বারটাতে বলেন, সেই নাম্বারটাতে টুং করে একটা মেসেজ চলে আসে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড বাই এত টাকা, নাও ইয়োর কারেন্ট ব্যালেন্স ইজ এত টাকা। এই যে যারা যারা আমার ক্লাসটা করছেন তারা, তাদের ভিতরে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা এই জিনিসটার সাথে খুবই পরিচিত। 1 টাকা বের হয়ে গেলেও মেসেজ আসবে, 1 টাকা ঢুকলেও মেসেজ আসবে। বাট হ্যাঁ, ইনসিডেন্ট কোথাও হতে পারে, যেটা আমার সাথে হয়েছিল সেটা হচ্ছে কি, কোম্পানি ঠিক যেই নাম্বারটা দিয়েছে ব্যাংক ওপেন করার সময়, সেই নাম্বারটা কোনো কারণে তারা ইউজ করছে না, কোনো কারণে একটা ইউজ করছে না, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাংক SMS পাঠাচ্ছে ওই নির্দিষ্ট নাম্বারটাতে। কিন্তু আপনি যেহেতু আর ওই নাম্বারটা ইউজ করছেন না, বাট কোনো কারণে ওটা হারিয়ে গিয়েছে বা এমন কাউকে দিয়েছেন সে ওই নাম্বারটা নিয়ে চলে গেছে, সেই কারণে আপনার কিন্তু ওই একটা কোম্পানি মানে অ্যাট দ্য রিয়েল টাইমে সে কিন্তু ইনফর্ম হবে না, ঠিক আছে। সো আমরা ধরেই নিচ্ছি যে এই ঘটনাগুলো যখন আমানতকারীর অজান্তে বলতে সিস্টেমেটিকলি হয়ে গেছে, বাট আমানতকারী জানে না, সেই ঘটনাগুলো কি হতে পারে সেটা হচ্ছে বলছে ব্যাংক কর্তৃক আমানতকারীর পক্ষ হয়ে অর্থ আদায় বা পরিশোধ যদি করে। অর্থাৎ কিছু কিছু গ্যারান্টি বা কিছু কিছু গ্যারান্টি সাধারণত ব্যাংকের মাধ্যমে বা কিছু কিছু ট্রানজ্যাকশন আমানতকারী ব্যাংকের মাধ্যমে করে থাকে। সেটা কেমন, যে সে একটা নির্দিষ্ট ডে নেয়, এটা ঠিক আপনারা যদি এলসি রিলেটেড যদি আপনাদের নলেজ থাকে যে এলসি কখন ওপেন করা হয় বা ওভারড্রাফট কখন দেওয়া হয়, ঠিক আছে, টার্ম লোন কখন দেওয়া হয়, তারপর লোন জেনারেল কখন দেওয়া হয়, এই জিনিসগুলো যদি জেনে থাকেন তাহলে দেখবেন যে ঠিক টাইম বলা আছে যে আপনি 30 দিনের ভিতরে যদি না দেন, ব্যাংকের সাথে এটা আগেই চুক্তি করে নেওয়া হয় এবং যিনি 3 পক্ষ এখানে জড়িত থাকে, অর্থাৎ যার কাছে আপনি ক্রয় করছেন বা যার কাছ থেকে বিক্রয় করছেন, যার কাছে বিক্রি করছেন বা যার কাছ থেকে ক্রয় করছেন এবং ব্যাংক, এই 3 পক্ষই থেকে একটা ডিড করে যে এত তারিখের ভিতরে যদি এই ব্যক্তি যদি ওই আর যে পক্ষ আছে তাকে যদি এই টাকাটা না দেয় তাহলে ব্যাংক দিয়ে দেবে, ব্যাংক গ্যারান্টিটা বলে। ঠিক একইভাবে আপনি কারো কাছ থেকে যদি টাকা পান, সে যদি আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে না দেয় তাহলে ব্যাংক আপনাকে ডিসবার্সমেন্ট করে দেবে। এ ধরনের কিছু ডিড বা এ ধরনের কিছু চুক্তি থাকে। তো সেই অনুযায়ী ওই ডেটটা ধরেন এসে গেছে, ওই ডেটটা ধরেন 30 তারিখ, মাসের শেষ দিন 30 তারিখ আপনি টাইম দিয়েছেন, আপনি এখনও টাকা পরিশোধ করেন নাই, যিনি আপনার কাছ থেকে টাকা পান উনি ব্যাংকের কাছে চলে গেছেন যে আজকে দেখেন 30 তারিখ, আজকে এখন পর্যন্ত টাকা আসে নাই। তখন আপনি কি করবেন? তখন ব্যাংক কী করবে? ব্যাংক যখন দেখতেছেন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে, আপনাকে দিয়ে দিচ্ছে, বিকজ অফ ব্যাংক এই ট্রানজ্যাকশন সম্পর্কে জানে, ব্যাংক এই ট্রানজ্যাকশনটা সম্পর্কে জানে। এই জন্য কী হচ্ছে, আমাকে জানতেই পারতেছে না যে তার অ্যাকাউন্ট থেকে একটা চেক কি বা একটা অ্যামাউন্ট চলে গেছে, এটা সে পরে জানতে পারে। এরপরে কি হতে পারে যে আদায়, আবার ব্যাংক ধরেন আমার হয়ে কারো কাছ থেকে টাকা নিয়ে আসছে, কিভাবে? ওই যে চুক্তি ছিল এই তারিখের ভিতরে টাকা না দিলে সে আমাকে যদি টাকা না দেয় ব্যাংক তার কাছ থেকে তার অ্যাকাউন্ট থেকে আমাকে দিয়ে দিবে, এইরকম। এরপরে পরে আরেকটা বলছে ব্যাংক কর্তৃক সুদ প্রদান অথবা সার্ভিস চার্জ কর্তন করলে। অর্থাৎ এই যে আপনি ব্যাংকের সাথে যে ট্রানজ্যাকশন করেন, ব্যাংকের সাথে যে আপনি ট্রানজ্যাকশন করেন, ব্যাংক আপনারা কি করে, একটা এই যে সার্ভিস যে দেয়, এই সার্ভিস চার্জের জন্য কি আপনার কাছে একটা মানে যে আপনাকে সে সেবা দিচ্ছে, আপনার টাকা বা আদান প্রদান করতে সহায়তা করছে, সে কি আপনার কাছ থেকে ইয়া করবে না, সে আপনার কাছ থেকে কোনো অর্থ নেবে না, সে কোনো সার্ভিস চার্জ দিবে না? অবশ্যই নেবে। সেইটাকে এই সার্ভিস চার্জটা সে দেখা যাচ্ছে যে ইয়ার এন্ডে বা আফটার 6 মান্থ সে এটা কেটে রাখতেছে। এটা কিন্তু আপনাকে ইনফর্ম করতেছে না, ভাই এই তারিখে আমি আপনার কাছে কেটে নেব। যখন তার ডেটটা আসতেছে, একদম ব্যাংকের যে সিস্টেম, যে কোর ব্যাংকিং সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমেই ওই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক এটা কর্তন করে নেয়। আবার ধরেন আপনি যে টাকাটা রাখছেন, আপনার যে অ্যাকাউন্টে টাকাটা রাখছেন, কারেন্ট অ্যাকাউন্টে অনেক অ্যামাউন্ট রাখছেন, এইটার অ্যাগেনস্টেও ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের হলো ইন্টারেস্ট প্রদান করবে। ঠিক ওই আফটার 6 মান্থ বা আফটার 1 ইয়ার যেই দিন আপনার ওই ব্যাংক তার ইন্টারেস্টটা দিবে, ওই দিন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, কিন্তু আপনি জানতে পারবেন না, আপনাকে জানাবে না, ঠিক আছে। যদিও যে মেসেজ দেয় তাহলে ইটস ওকে, যে হ্যাঁ আপনাকে মেসেজ দিয়ে জানাই দিচ্ছে। আর যদি মেসেজ না দেয় তখন কিভাবে জানবেন? তখন ওই ব্যাংক বিবরণী থেকে আমাদের জানতে হবে। এরপরে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক যেটা প্রত্যাখ্যাত হয়েছে। এটা কিভাবে হয়েছে? আপনি জানেন যে একজন আপনাকে চেক দিয়েছে, সেই চেকটা আপনি যখন ব্যাংকে জমা দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে, তাই তো? আপনি কারো কাছে টাকা পান, সে আপনাকে চেক দিয়েছে, চেকটা আপনি এখন কি করবেন? কোনো অ্যাকাউন্ট ব্যাংকে গিয়ে আপনি জমা দিবেন যে আপনার অ্যাকাউন্টে যেন এই চেকটা ডিপোজিট করা হয়। এটা দিয়ে আপনি চলে আসছেন, বাসায় চলে আসছেন, তা আপনি তো জানেন ওখানে জমা হয়েছে, বাট কোনো কারণে যিনি আপনাকে চেকটা দিয়েছেন তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নাই, তখন কি চেকটা কি আপনার অ্যাকাউন্টে জমা হবে? আপনি তো জানেন যে জমা হবে, কিন্তু ওই চেকটা কিন্তু জমা হবে না, কারণ
যার অ্যাকাউন্ট থেকে টাকা এনে আপনাকে দিবে তার অ্যাকাউন্টেই টাকা নেই, তাহলে ব্যাংক কী করবে? স্টপ করে রাখবে আপাতত। সো এই কারণেও গরমিল হতে পারে। এরপর বলছে ব্যাংকের অজান্তে আমানতকারী যদি কিছু কাজ করে থাকে, এইটার কারণেও এখানে আমাদের গরমিল হতে পারে। আগেরটা কি ছিল? আগেরটা ছিল যে আমানতকারীর অজান্তে ব্যাংক কিছু কাজ করে ফেলছে, আর এবারের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ব্যাংকের অজান্তে আমানতকারী কিছু ঘটনা ঘটাই ফেলছে, ব্যাংক জানে না। ঠিক আছে, ব্যাংক জানে না, ব্যাংক পরে ইনফর্ম হবে। প্রথমে বলছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন হয় নাই। আগেরটাতে আমি বলেছিলাম যে আপনি কারো কাছ থেকে টাকা পান, সে আপনাকে চেক দিয়েছে। এবার হচ্ছে আপনার কাছে কেউ টাকা পায়, আপনি একজনকে চেক দিয়েছেন, বাট যেই ডেটে আপনি তাকে চেকটা মানে ক্যাশ করতে বলেছেন বা ব্যাংকে জমা দিতে বলছেন, সেই ডেটে সে যায় নাই, সে এখনও যায়ই নেই। তো এই যে আপনি কাউকে চেক দিছেন, আপনি সাথে সাথে ব্যাংকের ফোন দিয়ে বলছেন যে ভাই আমি 1000 টাকা চেক ইস্যু করছি, আপনি দিয়ে দিন, এটা বলতে হয় না। ঠিক আছে, বাট বড় অ্যামাউন্টের চেক হলে সেটা ক্রসমেস করা হয়, বাট ছোটোখাটো অ্যামাউন্টের কথা বলছি। সো বা এ ধরনের ক্ষেত্রে ব্যাংক আবার ইনফর্ম করে, ব্যাংকে ইনফর্ম করতে হয়, বাট ছোটোখাটো চেকের জন্য ইনফর্ম করে না। তো এই ঘটনাটার কারণেও আপনার হিসাবের গরমিল হতে পারে। এরপরে বলছে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও আদায় হয় নাই। চেক জমা দেওয়া হয়েছে, এটা আদায় হয় নাই, এই ধরনের চেকটা আমরা একটু পরে ডিপোজিট ইন ট্রানজিট নামে এই জিনিসটা পড়বো, যে চেকটা জমা দিয়েছেন কিন্তু আদায় হয় না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আপনি যেদিন চেক দিয়েছেন এরপর দিন ব্যাংক বন্ধ হয়ে গেছে, কোনো একটা হলিডেতে চলে গেছে, দেশে আন্দোলন হয়েছে, কোনো কিছু একটা হয়েছে, এই কারণে ব্যাংক আর এই চেকটাকে যে আদায় করবে তার সিস্টেমে ফেলবে, এটা ফেলতে পারেনি। এখন আপনি জানেন আপনার অ্যাকাউন্টে জমা হবে, কিন্তু ব্যাংক তো জমা করে নেই, কোনো একটা কারণে ধরেন বৃহস্পতিবার আপনি জমা দিয়েছেন, ব্যাংক বন্ধ হয়ে গেছে, এরপরে শুক্র শনি ব্যাংক বন্ধ ছিল, রবিবার আরও কোনো একটা হলিডে ছিল, সোমবারে গিয়ে টাকাটা জমা হবে, দ্যাটস ইট। এরপর বলছে দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দেন, এই কারণটার জন্যও কিন্তু আপনার কি গরমিল হতে পারে। আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, সুপার টিপসের অবস্থা যে এতই খারাপ মনে হচ্ছে না, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে যে আমাকে বলতে হবে যে এখানে কি লেখা আছে। ঠিক আছে, এই সুপার টিপসটা হচ্ছে এখানে কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে কি এখানে লেখা আছে যে ব্যাংকে নগদ টাকা ও চেক জমা দান করলে কিংবা কোনো লেনদেন দ্বারা ব্যাংকের টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংক গ্রাহকে আমানতকারী হিসাবে ক্রেডিট করে। অর্থাৎ আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাহলে এখন এটা কি হবে, এটার অবস্থাটা কি, এটা ডেবিট ক্রেডিটে কী প্রভাব ফেলবে? সো ব্যাংক যেটা লিখবে আমানতকারী হিসাবে ক্রেডিট। একটু আগে যেটা বলছিলাম যে আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের, তারা এই জিনিসটা খুবই রিলেট করতে পারবেন। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা দিচ্ছেন, কোনো একটা দিন 1000, 5000, 10000, 20000, জাস্ট যখন এইটা আপনি জমা দিচ্ছেন, যদি ব্যাংকে গিয়ে জমা দেন তাহলে সাথে সাথে ডিপোজিট হয়ে যায়। যদি কোনো ফার্স্ট ট্র্যাক বা কোনো ধরনের এই এজেন্ট ব্যাংকিংগুলোতে যদি জমা দেন হয়তো একটু সময় নেয়, ফার্স্ট ট্র্যাকে জমা দিলে মোর দেন সকালে দিলে বিকালে গিয়ে জমা হয়। তো যখন জমা হয় ঠিক তখনই আপনার ফোনে একটা মেসেজ আসে, মেসেজে কী লেখা থাকে যে ডিয়ার ভ্যালুয়েবল কাস্টমার, আপনার নাম, ইউর অ্যাকাউন্ট নাম্বার ইজ এত, দেন বলা হয় যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড বাই 5000 টাকা। এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা 5000 টাকা ডিপোজিট হয়েছে, ক্রেডিটেড অথবা ডিপোজিটেড বলে, যে আপনার অ্যাকাউন্টে টাকা যখন জমা হবে তখন ওই হিসাবটা থাকবে ক্রেডিট। আর যখন আপনার অ্যাকাউন্টে থেকে টাকা উত্তোলন করা হবে, নগদ টাকা উত্তোলন করবে, চেক ইস্যু করবে, ব্যাংক থেকে যদি টাকাটা হ্রাস পেয়ে যায় তখন আমানতকারী হিসাবের টাকাটা ডেবিট লেখা থাকবে। আপনি যখন আপনার অ্যাকাউন্ট দিয়ে, অনেকজনই বলছে সাউন্ড ক্লিয়ার না, কিছু শোনা যায় না, দেখি আমি একটু থ্যাংক ইউ তোহিদ ফর ইউর কুইক রেসপন্স, যে সাউন্ড ক্লিয়ার না বেশ কয়েকবারে বলেছেন। সো আমরা এটার
ঠিক করার চেষ্টা করলাম। এবার একটু কমেন্ট করে জানান যে এবার সাউন্ডটা ঠিক আছে কিনা, এই মোমেন্টে আপনি ভালোভাবে শুনছেন কিনা, এটা আমাকে একটু জানান। ঠিক আছে, এবার একটু জানান যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ড কি ঠিক আছে? এখন সাউন্ড যদি ঠিক থাকে তাহলে আমরা দ্রুত ক্লাসে ব্যাক করব। এইবার মোটামুটি ঠিক আছে, এইবার তাও মোটামুটি, তাও আপনার মন অর্জন করতে পারলাম না, আমরা মোটামুটিভাবে পাইলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ব্যাংকে যখন আপনি টাকা জমা দান করেন, আপনার হিসাবে যখন টাকাটা বৃদ্ধি পায়, আপনি যখন জমা দিচ্ছেন আপনার হিসাবটা বৃদ্ধি পাচ্ছে, তখন ব্যাংক লিখতেছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড বাই 5000। আবার আপনি যখন ক্যাশ টাকা তোলেন, আপনি কোনো ট্রানজ্যাকশন করেন ব্যাংকের মাধ্যমে, ব্যাংক যখন টাকাটা দিয়ে দেয় তখন লেখা থাকে হচ্ছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড। ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিট কথাটার অর্থ মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, আপনি খরচ করছেন, কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চেক দিয়ে তুলছে, বা আপনি নিজে ট্রানজ্যাকশন করছেন, ব্যাংক আপনার কাছ থেকে কোনো একটা চার্জেস কেটে নিছে, এই কারণে আপনার অ্যাকাউন্ট কী হয়েছে, ডেবিটেড হয়ে গেছে, অ্যাকাউন্টটা চলে গেছে। এটা হচ্ছে একটা সুপার টিপস আপনার জন্য। এরপর আরেকটা বলছে যে নগদান বইয়ের ব্যাংক কলাপে ডেবিট উদ্বৃত্ত এবং পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমা বুঝায়। দেখছেন, এই যে একটু আগে আমি বললাম যে ব্যাংক তার গ্রাহকের হিসাবে, আমানতকারী হিসাবে ক্রেডিট লেখে, এখন ব্যাংক কোথায় এই লেখাটা লেখে? ব্যাংক লেখে হচ্ছে পাস বইয়ে। ব্যাংক কোথায় লেখে? পাস বইয়ে। এই পাস বইয়ের ক্রেডিট যে ব্যালেন্সটা, এই ক্রেডিট ব্যালেন্সটা মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের টাকা আছে, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। আর যখন আপনার নগদান বইয়ের ক্রেডিট এবং পাস বইয়ের ডেবিট, কথাটা ভালো করে মনে রাখবেন, ব্যাংকের যে নগদান যে বইটা আছে, যেটাতে আমরা হিসাব নিকাশ করি, আমরা যে বইটাতে হিসাব নিকাশ করি সেটাতে যদি ব্যাংক কলামে ক্রেডিট টাকা থাকে আর পাস বইয়ের যদি ডেবিট উদ্বৃত্ত থাকে, আমরা যেখানে হিসাব নিকাশ করতেছি সেখানে ক্রেডিট আর পাস বই হচ্ছে ডেবিট, এই দুটো যদি ব্যালেন্স আপনি দেখেন তাহলে বুঝতে হবে ব্যাংক জমা অতিরিক্ত বুঝায়। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকার কথা ছিল তার থেকে এখন মাইনাস ফিগারে চলে গেছে আপনার টাকা। ঠিক আছে, এইটা কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখব, যে কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট ট্রানজ্যাকশনটা হয়ে থাকে। জাস্ট আমরা এতটুকু মাথায় রাখছি, নগদান বইয়ের ডেবিট এবং পাস বইয়ের ক্রেডিট এটা যদি হয় তার মানে বুঝতে হবে যে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে। আর যদি এমনটা হয় যে আপনার নগদান বইয়ে ডেবিট এবং ক্রেডিট এবং পাস বইয়ের ডেবিট যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে ব্যাংক জমা অতিরিক্ত টাকা আছে। ওকে, এরপর আমরা নেক্সট জিনিসটাতে চলে যাই। একটু আগে আমরা যেটা দেখতেছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমরা করতে যাই তখন কিছু কিছু জিনিস আমাদের সামনে চলে আসে, কিছু কিছু ওয়ার্ড আমাদের কাছে চলে আসে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। তো এই শব্দগুলোর সাথে আমরা এখন একটু পরিচিত হব। সেটা কেমন? যেমন এই যে ট্রানজিটে জমা অথবা পরিবহনাধীন চেক, পথিমধ্যে চেক, ইংলিশ একটাই, ডিপোজিট ইন ট্রানজিট। ইংলিশে একটাই বলা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট, আর বাংলায় দেখেন অনেকগুলো আছে, ট্রানজিটে জমা চেক, পরিবহনাধীন চেক, পথিমধ্যে জমা চেক। এই জিনিসটা কি? বিবরণে ওখানে বলা হচ্ছে যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যে এখনো আদায় হয় নাই, যেটা আমরা একটু আগে পড়েছিলাম। এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে কারো কাছ থেকে টাকা পান, সেই টাকাটার জন্য আপনাকে চেক দিয়েছে এবং ওই চেকটা আপনি আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছেন। ব্যাংকে যে বলছেন যে এই যে এইটা চেক এই মিস্টার এক্স আমাকে দিয়েছেন, এটা আপনি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেন। ঠিক আছে, সো ব্যাংক কী করবে? আপনার চেকটা জমা করবে, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একটা রিজনে ব্যাংক ওই মোমেন্টে আপনার চেকটা জমা করতে পারে নাই। কারণটা কী হইতে পারে? একটু আগে আমি বলেছিলাম, হলিডে চলে আসছে, বৃহস্পতিবার একদম লাস্ট মিনিটে গিয়ে জমা দিয়েছেন, ব্যাংকের ক্যাশ বন্ধ হয়ে যায় 5:30 সাড়ে 4টার মধ্যেই। তো এই মোমেন্টে গিয়ে আপনি গেছেন, ওই দিন তো আর জমা করবে না। এরপরে ফ্রাইডে, এরপরে স্যাটারডে, তারপরে সানডে ধরেন কোনো কারণে বন্ধ, ঈদ, পূজা, এরকম একটা বন্ধ, লং ডে একটা বন্ধ হয়ে গেছে 7-8 দিন, আর আপনার অ্যাকাউন্টে চেকটা জমা হয় নাই। এই যে জমা হয় নাই, এই যে যতদিন চেকটা জমা হবে না ততদিন পর্যন্ত ওই চেকটাকে আমরা যে নামে চিনব সেটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। অর্থাৎ
ট্রানজিট বলতে কি বোঝায়? বিরতি। ট্রানজিট বলতে বোঝায় বিরতি। সো এই চেকটা বর্তমানে বিরতি অবস্থায় আছে, যে এখনো তার যে ডেস্টিনেশনটা, ফাইনাল যে ডেস্টিনেশনটা, ওখানে সে গিয়ে এখনো হিট করতে পারেনি। ক্লিয়ার ব্যাপারটা? যদি এটা বুঝে থাকেন তাহলে আমি নেক্সট জিনিসটাতে যাবেন। আপনি বুঝছেন কি বোঝেন নাই এটার সাথে সাথে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথাটা আপনারা বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে বুঝবো আর একটু সহজ করে বলতে হবে, ঠিক আছে? যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতেছেন। আচ্ছা, এরপর জিনিসটা কি? এরপর জিনিসটা হচ্ছে বকেয়া চেক। বকেয়া চেক, অপরিশোধিত চেক, অনুপস্থাপিত চেক, আউটস্ট্যান্ডিং চেক। ইংলিশ দেখেন বরাবরই একটা, কিন্তু ইংলিশ বরাবরই একটা, বাট বাংলাতে অনেক কয়েকটা বলা হয়। বকেয়া চেক যেটা, অপরিশোধিত চেকও সেটা, অনুপস্থাপিত চেক এটাও একই। তিনটা জিনিসই একই জিনিসকে বোঝায়। আর উপরে যেটা ছিল ট্রানজিটে জমা, পরিবহনাধীন চেক, প্রতিমধ্যে জমা চেক, এইটা আবার ডিফারেন্ট। ডিফারেন্সটা কতটুকু দুইটা চেকের ভিতরে সেটা আমরা একটু বুঝি। এই চেক, আগে যে চেকটা ছিল ওইটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, জমা হয়ে আপনার অ্যাকাউন্টটাকে বৃদ্ধি করবে। তার মানে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড হবে, ডিপোজিট বাড়বে। আর পরের যে চেকটা, বকেয়া চেক বা অপরিশোধিত চেক বা অনুপস্থাপিত চেক, এটা হচ্ছে আপনি চেক দিছেন, আপনি কাউকে চেক দিছেন, আপনার কাছে কেউ টাকা পায়, তাকে সেই টাকাটা বা সেই লাইবিলিটিসটা পরিশোধ করার জন্য আপনি তাকে চেক দিয়েছেন। কিন্তু যাকে চেকটা দিয়েছেন সে এখনো প্রয়োজন বোধ করতেছে না যে এই চেকটা উঠাই নিবে বা জমা করবে, ঠিক আছে? এই চেকটা সে ব্যাংকে ডিপোজিট করে তার অ্যাকাউন্টে সে যে টাকাটা ট্রান্সফার করে নেবে, সে এটা প্রয়োজন বোধ করতেছে না। তাহলে ওই মোমেন্টে ওই চেকটাকে আমরা রিকগনাইজ করবো অ্যাজ এ বকেয়া চেক হিসাবে, অপরিশোধিত চেক অথবা অনুপস্থাপিত চেক। দেখেন এই লাইনটা শুনলে, এই অনুপস্থাপিত চেকটা কথাটা শুনলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হই যে চেকটা এখনো উপস্থাপন করাই হয়নি। আউটস্ট্যান্ডিং চেক বলতে বোঝাচ্ছে যে এটা আসলে ব্যাংকের বাইরেই এখনো দাঁড়ায় আছে। আউটস্ট্যান্ডিং মানে কি? বাইরে। সো সে এখনো ওখানেই দাঁড়ায় আছে, সে এখানে আসে নাই। আচ্ছা, মরিয়ম ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক পরে মনে হয় ক্লাসে জয়েন করেছেন, আমি জানি না আপনার আসলে জয়েন করা তো পড়ার রিজনটা কি। আসলে যদিও বলা হয়েছিল বা আগের ক্লাসগুলো আমি 8টার সময় নিয়েছিলাম, আজকে ফ্রাইডে, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি 7টার দিকে। আই হোপ নেক্সট উইক থেকে ফ্রাইডেই সবসময় ক্লাসগুলো হবে এবং এই 7টার দিকেই শুরু হবে। সো পরেরটা যেটা, তাহলে বকেয়া চেকটা কি? আপনি আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে টাকাটা, কাউকে চেক ইস্যু করছেন, সে এখনো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেয় নাই, সেই চেকটাকে আমরা বলতেছি আউটস্ট্যান্ডিং চেক। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে প্রত্যাখ্যাত চেক, অনাদায়ী চেক, ইংলিশে বলতেছে রিজেক্টেড চেক। আপনাকে এই চেকগুলো বুঝতে হবে যে আসলে কোন চেকটা আপনার ডিপোজিটকে বৃদ্ধি করে আর কোন চেকটা আপনার অ্যাকাউন্টকে হ্রাস করে, কোনটা আমাকে বাড়ায় দিবে আমার অ্যাকাউন্টকে, কোনটা আমাকে কমাই দিবে। এটা না বুঝলে আপনি ম্যাথও সলভ করতে পারবেন না, এই থিওরির যে কোশ্চেনগুলো আসে সেটাও সলভ করতে, এমসিকিউ সলভ করতে পারবেন না। আগে এই জিনিসটা বুঝতে হবে যে ডিপোজিট ট্রানজিটটা কি, এটা আমার জমাটাকে বৃদ্ধি করবে নাকি জমাটা হ্রাস করবে। আউটস্ট্যান্ডিং চেক কি, এটা আমার জমাকে বৃদ্ধি করবে নাকি হ্রাস করবে, এই জিনিসগুলো বুঝতে হবে। এরপরে বলছে রিজেক্টেড চেক। রিজেক্টেড চেক কি? ব্যাখ্যায় বলা আছে যে আদায়ের জন্য জমাকৃত চেক যা প্রত্যাখ্যান হয়েছে, ঠিক আছে? এটাকে কি বলা? এটা হচ্ছে যে কোনো কারণে চেকটা রিজেক্টেড হয়ে গেছে। ধরেন চেকটা আপনি যেটা জমা দিয়েছেন সেটা ছেঁড়া ছিল, সিগনেচার ম্যাচ করে নাই, ডেট ম্যাচ করে নাই, 6 মাস পার হয়ে গেছে, ডেটের এক্সপায়ার হয়ে গেছে, তো সেই চেকটা তো আপনার অ্যাকাউন্টে জমা হবে না। আপনাকে যিনি চেক দিয়েছেন উনি সিগনেচারে একটু ভুল করছেন, কোনো কারণে ওনার অ্যাকাউন্টটা লক হয়ে আছে, এ ধরনের অনেক ইনসিডেন্ট হতে পারে, যেই কারণে আপনার ওই চেকটা ব্যাংক থেকে রিজেক্টেড হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জমা হবে না। বুঝতে পারছেন? এরপরে আরেকটা আছে NSF, যেটাকে বলা হয় নট সাফিসিয়েন্ট ফান্ড, অপর্যাপ্ত তহবিল চেক, পর্যাপ্ত টাকার অভাবে চেক প্রত্যাখ্যাত হওয়া। আগেরটাই বলছে যে আদায়ের জন্য জমাকৃত চেক যা প্রত্যাখ্যান হয়েছে, স্পেসিফিকভাবে বলে দেয়নি যে কোন কারণে এই চেকটা প্রত্যাখ্যান হয়েছে। আর এই পরের যে ঘটনাটা, এটা বলেই দিছে যে নট সাফিসিয়েন্ট ফান্ড, পর্যাপ্ত টাকার অভাবে চেকটা প্রত্যাখ্যান হয়েছে। অর্থাৎ এইটা ডিপেন্ড করবে যে আপনি কাউকে টাকা জমা দিচ্ছেন, মানে আপনি কাউকে পরিশোধ করতেছেন, অথবা কেউ আপনাকে টাকা দিচ্ছে। যে আপনাকে টাকা দিচ্ছে তার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, ব্যাংক এইটা উইথাউট আদার্স প্রসিডিউর ব্যাংক এই চেকটা ক্যাশ করবে না।
তার অ্যাকাউন্টে যে টাকা না থাকে, কখন করবে, কোন পর্যায়ে করবে, কোন সিচুয়েশন হলে করবে, টাকা না থাকলেও টাকা দিবে, সেটা আমরা একটু পরে বলবো। আর আরেকটা হচ্ছে আপনি যাকে চেক দিয়েছেন আপনার অ্যাকাউন্টেও টাকা নেই, ব্যাংকে ওটা ডিসবার্সমেন্ট করতে পারবে? করবে না। বাট করবে কোন রিজনে? যদি আপনার ব্যাংকের সাথে ভালো সম্পর্ক থাকে, আপনার সাথে একটা ভালো সম্পর্ক, আপনাকে তারা খুব ভালোভাবে চেনে, আপনি বড় ধরনের একজন বিজনেসম্যান, আপনি অনেক বিজনেস করেন, আপনি একজনকে 10 লাখ টাকা চেক দিয়েছেন, বাট আপনার অ্যাকাউন্টে 9,75,000 টাকা, 25,000 টাকা নাই, ঠিক আছে, সেক্ষেত্রে 25,000 টাকা ব্যাংক আপনাকে দিয়ে দেবে এবং ব্যাংক এটাকে লিখবে ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে, যেটাকে আমরা বলছিলাম ব্যাংক জমা অতিরিক্ত। ঠিক আছে, ব্যাংক জমা অতিরিক্ত দুই কারণে হয়, একটা হচ্ছে ওই যে এটা বললাম এটা একটা, আর একটা হচ্ছে লোন পারপাসের সময়, যে ব্যাংক ওভারড্রাফট আপনার লিমিট থাকে যে আপনি 1 কোটি টাকা লোন নিতে পারবেন, বাট কোনো একটা কারণে আপনার ইমার্জেন্সি দরকার, সেক্ষেত্রে আপনি আরও একটা লোন স্যাংশন করে রাখেন যে ইন ফিউচার যদি আমার দরকার হয় আমি 1 কোটির জায়গায় 2 কোটি টাকাও লোন নিতে পারবো, ওইটাকেও বলা হয় ব্যাংক ওভারড্রাফট। অর্থাৎ ওভারড্রাফটটা বেসিক্যালি দুইভাবে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের অ্যাগেনস্টে আপনাকে কিছু টাকা দেওয়া হয়, যেটা খুবই রেয়ার, এটা মানে খুবই রেয়ার। আর আরেকটা হচ্ছে যে আপনি একটা লোন নিয়েছেন যেটা লিমিট আছে 1 কোটি টাকা, কোনো একটা কারণে আপনি ইমার্জেন্সি আরও 50 লাখ বা আরও 1 কোটি এক্সট্রা বাড়াই নিলেন, বাট এটার জন্য আপনার আগে থেকেই স্যাংশন নিয়ে রাখতে হবে, আগে থেকে এটা পারমিশন নিয়ে রাখতে হবে, সে এই দুই কারণে ব্যাংক ওভারড্রাফট হয়ে থাকে। আচ্ছা, এরপর আর একটা যেটা বলতেছি যে ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম জিনিসটা কি? ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে আমানতকারীর হিসাবে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তা ব্যাংকের বই হইতে আমানতকারীর নামে সংরক্ষিত হিসাবে ক্রেডিট দ্বারা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু একই তারিখে আমানতকারী জানতে পারে নাই। এমন ঘটনা আমানতকারীকে জানানোর জন্য ব্যাংক কর্তৃক যে মেমো বা মেমোরেন্ডাম ইস্যু করা হয় তাকে বলা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। দেখছেন, তার মানে এমন একটা জিনিস ফর দ্য ফার্স্ট টাইম আমরা যেটা পাচ্ছি, যেটা ব্যাংক প্রস্তুত করে আমানতকারীকে পাঠাই দিছে, ব্যাংক প্রস্তুত করে আমানতকারীকে পাঠাই দিছে, সেটার নাম হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। এবং এই যে জিনিসটা আমানতকারীকে পাঠানো হয়েছে, এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আপনার ব্যাংক জমাটা বৃদ্ধি পাইছে। এমন একটা ঘটনা যদি আমরা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে কি ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংক ইন্টারেস্টটা যখন ব্যাংক আমানতকারীর অ্যাকাউন্টে ডিপোজিট করছে, তখন তার জমাটা বৃদ্ধি পেয়ে গেছে, তার জমাটা বৃদ্ধি পেয়েছে এবং আমানতকারী ওই দিন সেটা জানে নাই বা জানতে পারে নাই। এখন ব্যাংক কি করতেছে যে ঠিক আছে একটা মেমোরেন্ডাম দেই, যদিও এখন মেইল বা মেসেজের আকারে দেওয়া হয়, বাট আগে কি ছিল, আগে তো আর মেইল মেসেজ এইভাবে অ্যাভেলেবল ছিল না, এটা তো খুব অল্প কিছুদিন হয় যে মেইল টেল বা মেসেজ টেসেজ মোবাইল ব্যাংকরা পাঠাচ্ছে, বাট আগে থেকেই তো এই ট্রানজ্যাকশনগুলো হয়তো। সো ব্যাংক কি করতেছে, একটা মেমোরেন্ডাম ইস্যু করতেছে, এইটার মাধ্যমে আমানতকারীকে জানানো হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা এই কারণে এই রিজনে বৃদ্ধি করা হয়েছে। সেটা কোন মেমোরেন্ডামে জানতে পারবো আমরা? ক্রেডিট মেমোরেন্ডাম। এক্সামে এটা অনেকবারই আসে যে নিচের কোন ঘটনাটা মানে যদি আপনার ব্যাংক জমা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কোন মেমোরেন্ডাম ব্যাংক ইস্যু করে, ক্রেডিট মেমোরেন্ডাম নাকি ডেবিট মেমোরেন্ডাম। আচ্ছা, ফার্স্টেরটাই বললাম যে ক্রেডিট মেমোরেন্ডাম আমার জমাকে বৃদ্ধি করবে, এইটার জন্য ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে। তাহলে এমন কোনো ঘটনা কিছু থাকতে পারে না যেটার কারণে আবার আমার জমাটাকে হ্রাস পাবে? ব্যাংক সার্ভিস চার্জ, ঠিক আছে, ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক আপনাকে লোন দিয়েছে, ব্যাংক আপনাকে আপনার টাকা পয়সা ট্রানজ্যাকশন করে আপনার হয়ে, সে এত কষ্ট করে আপনার কাছ থেকে টাকা নিবে না, এটাকে বলা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ। তো ব্যাংক সার্ভিস চার্জটা সাধারণত বছরে 2বার কেটে নেওয়া হয়, একটা হচ্ছে 6 মাস পর, তার মানে বছরে 2বার নেওয়া হয়। সো এই অ্যামাউন্টটাও সে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে, এই অ্যাকাউন্টটাও আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রাখলো এবং আপনি জানতে পারলেন না, এবং সেই ঘটনাটা আপনাকে জানানো হলো যেটার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। যদিও এখন মোটামুটি এই দুইটা জিনিসই মেইল এবং মেসেজের মাধ্যমে জানানো হয়, ঠিক আছে, জানানো হয়। তারপর যদি আপনি ডকুমেন্ট আকারে জানতে চান, যে আমার ডকুমেন্ট লাগবে ইন ফিউচারে, আমার অডিট যখন হবে বা আমার যখন কোনো একটা দরকার হবে, আমার তো ডকুমেন্টেশন লাগবে, এই ডকুমেন্টেশন পারপাসে তখন আবার এইটার আপনি রিকুইজিশন দিলে ব্যাংক তখন আবার এই জিনিসটা আপনাকে ডকুমেন্ট আকারে পাঠিয়ে দিবে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? যদি বুঝতে না পেরে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা বুঝেন নাই, দেন আই উইল রিপিট দিস অ্যাগেন। নেক্সট পেজে যাই, একটা আমরা কোশ্চেন অলরেডি পেয়ে গেছি। এখানে বলা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম কে ব্যবহার করে? এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আমাকে খুব দ্রুত ঝটপট অ্যান্সার দেন যে ডেবিট মেমোরেন্ডাম কে ইউজ করবে।
খুব দ্রুত এটা অ্যান্সার করেন। আমরা অলরেডি ডেবিট মেমোরেন্ডাম অনেকবার পড়লাম। সো এটা আসলে কে ব্যবহার করবে? দেনাদার ব্যবহার করবে, কোম্পানি ব্যবহার করবে, ব্যাংক ব্যবহার করবে, নাকি পাওনাদার ব্যবহার করবে? 4টা নাম বলা হয়েছে। এটা ঢাকা ইউনিভার্সিটি 2021-22 শিক্ষাবর্ষে এই কোশ্চেনটা এসেছিল। তো এইটা আসলে কে ব্যবহার করবে, এটা একটু খুব দ্রুত আমি অ্যান্সারটা চাচ্ছি। দ্রুত অ্যান্সার করবেন যে এটা আসলে কে ব্যবহার করবে। খুব ঝটপট অ্যান্সারটা দিয়ে দিবেন আপনারা যারা যারা ক্লাস করছেন। এবং ভুল ভ্রান্তি যেটাই হোক না কেন, যদি আপনার কাছে মনে হয় দেনাদার দেন, যদি কোম্পানি হয় কোম্পানি দেন, ব্যাংক যদি হয় ব্যাংক দেন, পাওনাদার যদি হয় পাওনাদার দেন। ঠিক আছে, আমি আছি, আমি ইনশাল্লাহ এটা আবার আপনাকে কারেকশন করে দেব। ঝটপট অ্যান্সার করে ফেলেন। ডেবিট মেমোরেন্ডাম কে ব্যবহার করে? আচ্ছা, বেসিক্যালি আমরা একটু আগেই বললাম যে ব্যাংক মেমোরেন্ডাম সাধারণত কে ব্যবহার করে, কে তৈরি করে? এটা হচ্ছে ব্যাংক তৈরি করে। তার মানে দেনাদার তো হবেই না, দেনাদার তো সুযোগই নেই মেমোরেন্ডাম তৈরি করার। কোম্পানি তৈরি করে হচ্ছে ব্যাংক বিবরণী বা ব্যাংক সমন্বয় বিবরণী। আর পাওনাদার তো প্রশ্নে আসে না, তাহলে অ্যান্সারটা হচ্ছে ব্যাংক। এটা তৈরি করে থাকে ব্যাংক। ঠিক আছে, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। বলা হচ্ছে NSF চেক দ্বারা কি বোঝায়? দেখেন, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 শিক্ষাবর্ষে আসছিল এবং জিএসটিতে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তো এটা যদি আপনি অ্যান্সার করেন যে NSF চেক দ্বারা কি বোঝায়, বলেন তো। এমডি রাফসান বলছেন সি হবে। সি কি হবে? আপনি কোনটা যে অ্যান্সার দিচ্ছেন এটা বুঝলাম না। এটা কি কোশ্চেন নাম্বার 1-এর না কোশ্চেন নাম্বার 2-এর? আচ্ছা, কোশ্চেন নাম্বার আবার আমরা 2-তে চলে আসছি এতক্ষণে, যে NSF যে চেকটা, এইটা দ্বারা আসলে কি বুঝায়? এইটা NSF চেক দ্বারা কি বুঝায়? অপশন নাম্বার এতে বলা হচ্ছে চেক সময় মতো উপস্থাপিত না হওয়া, চেকের টাকার পরিমাণে অঙ্ক ও কথায় গরমিল থাকা, নির্দিষ্ট তারিখের পূর্বেই উপস্থাপিত চেক এবং হিসাবধারীর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা। এই 4টার ভিতরে আপনার কাছে কোনটা মনে হচ্ছে যে কোনটা সঠিক বলে মনে হচ্ছে? এই 4টার মধ্যে আপনার আসলে কোনটা মনে হচ্ছে যে এইটা সঠিক অ্যান্সার হতে পারে? একটু কমেন্ট করে জানাবেন খুব দ্রুত। NSF চেক দ্বারা কি বোঝানো হয়? NSF চেক দ্বারা কি বোঝানো হয়? আচ্ছা, চেক যদি সময় মতো উপস্থাপিত না হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আউটস্ট্যান্ডিং চেক বলি। তারপর চেকের টাকার অঙ্কের পরিমাণে অঙ্কে ও কথায় যদি গরমিল থাকে, তাহলে সেক্ষেত্রে চেকটা রিজেক্টেড হয়ে যায়। এরপরে বলছে নির্দিষ্ট তারিখের পূর্বেই যদি উপস্থাপিত চেক হয়, এটা আসলে সম্ভব না, বাট যদি তারপরেও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা ডিসবার্সমেন্ট হয় না, ওই তারিখেই ডিসবার্সমেন্ট হয়ে যায়। এরপরে বলা হচ্ছে যে হিসাবধারীর হিসাবে পর্যাপ্ত টাকা যদি না থাকে, যেটা আমরা বললাম যে নট সাফিসিয়েন্ট ফান্ড। NSF নট সাফিসিয়েন্ট ফান্ড মানে হচ্ছে হিসাবধারীর হিসাবে যদি পর্যাপ্ত টাকা না থাকে, এটাকে বলা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। কোশ্চেন নাম্বার দেখি আরো কোনো কোশ্চেন আছে কিনা। আরো একটা আছে, দেখেন এখানে বলা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এটি একটি কি? এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, 2015-16 শিক্ষাবর্ষে এই কোশ্চেনটা আসছিল। প্রথমটাতে বলা হচ্ছে হিসাব খাত, খতিয়ান এবং বিবরণী, এবং 2 নম্বরে বলা হচ্ছে কোনোটাই নয়। এইটার অ্যান্সার কি হইতে পারে?
সো এই কোশ্চেনটা একটু সবাই একটু ট্রাই করেন যে এটাও 2015-16 একটু আগে আসছিল এই কোশ্চেনটা, যে ব্যাংক সমন্বয় বিবরণী একটি কি, এটা একটা কি, এই কোশ্চেনটা কি। আচ্ছা, এটাকে আপনারা ট্রাই করলেন যে এটা আসলে অ্যান্সারটা কি হতে পারে, যে ব্যাংক সমন্বয় বিবরণী একটি কি। দেখেন কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা বলছে যে ব্যাংক সমন্বয় বিবরণী। এটার মধ্যে একটা ফানি কোশ্চেন খুব কমই ছিল, যে কোশ্চেনের ভিতরে অ্যান্সার দিয়ে দিছে যে ব্যাংক সমন্বয় বিবরণী একটি কি, যেখানে বলছে কি হিসাব খাত, খতিয়ান এবং বিবরণী, এবং নিচের কোনটাই নয়। এটা তো হিসাব খাত নয়, এটা থেকে এটা কোনো একটা হিসাব না যেটাকে নিয়ে আমরা খতিয়ান দেবো বা লেজার করব। সো এটা জাস্ট একটা নর্মাল বিবরণী বা একটা নর্মাল স্টেটমেন্ট, যেখানে আসলে কারণগুলো থাকে যে কোন কোন কারণে আমাদের এই ব্যাংক সমন্বয় মানে ব্যাংকের হিসাব নিকাশটা গরমিল হয়েছে। সো এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বলা হচ্ছে যে আরও একটা কোশ্চেন আছে মনে হয়, এটা কি 4? আচ্ছা, আরও একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ব্যাংক জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনের যে সুযোগ প্রদান করা হয়ে থাকে তাকে কি বলে। আই থিঙ্ক এটাও একটু আগে আমি পড়িয়েছিলাম, যে এটা 2011-12 শিক্ষাবর্ষের যে কোশ্চেনটা ছিল সেবারে এসেছিল। বলা হচ্ছে ব্যাংক তার যে জমাকৃত অর্থটা আছে এর থেকে অতিরিক্ত আপনাকে তোলার একটা সুযোগ সে দিয়ে থাকবে, এবং সেই জিনিসটাকে আমরা বলছি ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট না, ক্যাশ ক্রেডিট হলো সিসি লোন বলে, কনজিউমার ক্রেডিট এটাও না। এরপর হচ্ছে ওভারড্রাফট, ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট। অ্যান্সারটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফটটা কি, একটু আগে আমি বললাম যে আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আপনি এটা ডিপোজিট করা আছে, 1 কোটি টাকা ডিপোজিট আছে। সো এটার অ্যাগেনস্টে আপনি অলরেডি বা আপনার হচ্ছে 70 লাখ বা 80 লাখ টাকা লোন নিয়েছেন। সো আপনার লিমিট হচ্ছে 1 কোটি পর্যন্ত। তো আপনি চাইলে পরবর্তীতে যে 70 লাখ টাকার একটা ওভারড্রাফট একটা লোন মানে লোন নিয়েছেন এলসি বা যে কোনো একটা লোন নিতে পারেন। সো ইন ফিউচারে আপনি এটার আরও বেশি টাকা, আরও 10-20 লাখ টাকা যদি আপনার দরকার হয়, সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে এটা উঠায় নিতে পারবেন। এই ফ্যাসিলিটিকেই বলা হয় ব্যাংক ওভারড্রাফট। অথবা আর একটা ক্ষেত্রে হয়, আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, বাট আপনার রেপুটেশন অনেক ভালো, কোনো কারণে আপনি 10,500 টাকা একটা চেক ইস্যু করছেন। সো ব্যাংক যদি আপনার সাথে কনফার্মেশন নিয়ে থাকে যে এরকম আপনার অ্যাকাউন্টে তো একটা 10,500 টাকা চেক আসছে, বাট আপনার অ্যাকাউন্টে তো 10,000 টাকা আছে, এখন আমরা কী করবো? যেহেতু আপনার সাথে রেপুটেশন ভালো এবং ব্যাংক আপনাকে চেনে, সেক্ষেত্রে অথবা ওই চেকটা ব্যাংক ইস্যু করতেও পারে, যে 500 টাকা আপনাকে এক্সেস দিল ওইটাই হবে ব্যাংক ওভারড্রাফট। বাট আমি সেকেন্ড যে কথাটা বললাম এটা খুবই রেয়ার কেস, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এ ধরনের ঘটনা খুব কম হয়। বাট আগের ঘটনা যেটা বললাম যে লোন পারপাসে ওভারড্রাফট দিয়ে থাকে, এইটা খুব হরহামেশাই হয়, খুব নর্মাল একটা প্র্যাকটিস ব্যাংকের, যে তার যে জমা আছে তার থেকে সে বেশি টাকা উত্তোলন করতে পারবে, ঠিক আছে, এটা খুবই একটা নর্মাল প্র্যাকটিস ব্যাংকে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোনটি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ও পাস বই অনুযায়ী ব্যাংক জমার পার্থক্যর কারণ নয়। এতক্ষণ পর্যন্ত সেই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মানে এখন পর্যন্ত ঠিক যতগুলো রিজন আমরা শুনেছি, সেটা হচ্ছে কি যে আমাদের ডিফারেন্স আসছে, আমাদের অ্যাকাউন্ট এবং পাস বই যেটা আছে পাসবুক, এই দুইটার ভিতরে আমরা একটা গরমিল পাইছি, যেটার কারণে আমাদের দুইটা ব্যালেন্স এটা আসলে ম্যাচ করে নাই। বাট এখন আমরা জানতে পারছি একটা কোশ্চেন আসছিল 2007 এবং 8 শিক্ষাবর্ষে, যে পার্থক্যর কারণ হবে না, অর্থাৎ কোনো ডিফারেন্স থাকবে না, এমন একটা ট্রানজ্যাকশন যেটার কারণে আসলে কি মানে পার্থক্য হবে না। এটা ব্যাংকও যে ব্যালেন্সের কথা বলবে, আপনার কাছেও ঠিক একই ব্যালেন্সটা থাকবে। এই ধরনের যদি ঘটনা হয়, সেটা কোনটা, এটা আমার কাছে জানতে যাচ্ছে। তাহলে এইটা কোন ঘটনা হতে পারে? প্রথমে বলছে চেক আমানত, চেক অমর্যাদা হওয়ার কারণে
নগদান বইতে যদি লেখা হয়, এইটা একটা রিজনের কথা বলছে। এরপরে বলছে যে পাওনাদারকে ইস্যুকৃত চেক ব্যাংকের নির্দিষ্ট হিসাবকালের পর উপস্থাপিত হলো। যেই হিসাবকালে ধরেন আপনি চেক দিয়েছেন 2024, এই বছরে সে টাকাটা উঠাই নিবে, কিন্তু সে কি করছে যে নির্দিষ্ট হিসাব পর 2025 সালে গিয়ে টাকাটা উঠাই নিছে। এইটার কারণে কি হবে? অথবা বলছে ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয় নাই, এই কারণেও কি আমার এই মানে পার্থক্যর কারণ হবে না? ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয় নাই, এই তিনটার ভিতরে অপশন কোনটা হতে পারে, মানে অ্যান্সার কোনটা হতে পারে, একটু ট্রাই করেন যে কোনটার কারণে আমার ব্যাংক জমা বা এবং যে পাস বই এইটার দুইটাই মিলে যাবে। পাঁচের অ্যান্সার এ হবে। আচ্ছা, রাফসান বলছেন পাঁচের অ্যান্সার এ হবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু আবার পরে দেখি যে ব্যাংক চেক অমার্জিতকৃত হয়েছে, যেটা কে করছে? ব্যাংক করছে, এবং এরপরে এটা রেকর্ড কে করছে? নগদান বইতে লিখছে, নগদান বইতেও লেখা হয়ে গেছে। তার মানে এখান থেকে যে 5,000 টাকা আপনার রিজেক্ট হয়ে গেছে, মানে আপনার চেকটা জমা হয়নি, ঠিক এটাও আপনি এখানে লিখে রাখছেন যে হ্যাঁ 5,000 টাকা আমার রিজেক্ট হয়ে গেছে। তাহলে এটা যদি দুইটা জায়গায় যদি লেখা থাকে তাহলে কি আমার পার্থক্য আসবে? পার্থক্য আসবে না। ভেরি গুড রাফসান, থ্যাংক ইউ আপনাকে সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা এগুলো তো মোটামুটি একটু পারবো, এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি যে ব্যাংক সমন্বয় বিবৃতি বিবেচ্য বিষয়, এই যে ডিপোজিট ইন ট্রানজিট, এটা আমরা অলরেডি আলোচনা করছি যে এই জিনিসটা কি। এরপরে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক, এটা নিয়েও আমরা ডিসকাস করছি যে এই জিনিসটা কি বা এটা দিয়ে আসলে কখন কি করা হয়। এরপরে বলছে ক্রেডিট মেমোরেন্ডাম, অলরেডি আমরা এটা জানি যে ক্রেডিট মেমোরেন্ডাম দ্বারা আমাদের যে ব্যালেন্সটা এটা কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। এরপরে বলছে ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম এটাও আমরা অলরেডি জানি যে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে মানে এখানে হচ্ছে পুরো ডেফিনেশনটা দেওয়া, ঠিক আছে, যে ব্যাংক সার্ভিস চার্জ, ঠিক আছে, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল, এই ঘটনাগুলোর কারণে আপনার ব্যাংক জমাটা হ্রাস পেতে পারে। এই ঘটনাগুলো আপনাকে ব্যাংক ডকুমেন্ট আকারে জানাবে, যেই ডকুমেন্টটাতে জানানো হবে সেইটা কি বলা হচ্ছে? ডেবিট মেমোরেন্ডাম বা ডেবিট মেমো, সংক্ষেপে বলে মেমো, ডেবিট মেমো। আচ্ছা, বাউন্স চেক বা প্রত্যাখ্যাত চেক, সেটা আমরা অলরেডি জানছি যে নট সাফিসিয়েন্ট ফান্ড বা এনএসএফ চেক, যে আপনার অ্যাকাউন্টে টাকা যদি না থাকে, প্রত্যাখ্যান বা অমর্যাদাকৃত চেক হলো আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা প্রদানকারীর ব্যাংক তহবিলে অপর্যাপ্ত থাকার কারণে প্রত্যাখ্যাত হয়েছে, ঠিক আছে, যে যে আপনাকে টাকা দিয়েছে তার অ্যাকাউন্টে টাকাই নেই, সেই চেক কিভাবে ডিপোজিট হবে। আচ্ছা, এরপরে আমি যদি বলি প্রক্রিয়া, আচ্ছা এরপরে আমরা সরাসরি জাস্ট একটা ম্যাথে চলে যাব। এতক্ষণ তো মোটামুটি এগুলো আমরা সবই পড়ছি, ঠিক আছে, এটা আমরা সবই পড়ছি, এই ওয়ার্ডগুলা। একটা ম্যাথ করতে চাই, এতক্ষণ তো আমরা থিওরি পড়লাম। দেখেন এই কোশ্চেনটা 2022-23 এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটার অ্যান্সার মোটামুটি যখন এটা 22-23 আসলো এবং যখন এটা এক্সাম হলো, এক্সামে হওয়ার পরে আমরা যখন এটা লাইভে গেলাম, ওই লাইভে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা ওই লাইভে থাকাকালীন অবস্থাতে বা আমরা যখন জয়গুলির পেজে এটার অ্যান্সার আমরা দাগিয়েছিলাম, ম্যাক্সিমাম অনেকেই ওই মোমেন্টে অনেকে এটার অ্যান্সার ভুল করেছে। মানে আমি স্টুডেন্টদের কথা বলছি না, যারা এটা সলিউশন দিয়েছে বিভিন্ন পেজ, আপনারা চাইলে এখনও এই 2022-23-এ অনেক জায়গা থেকে অনেক সলিউশন এসেছে, ইভেন আমাদেরও সলিউশনটা এখনও আছে, যদি আপনারা ওই পেজগুলোতে দেখবেন ওখানে হচ্ছে আমরা যেটা বলেছি, পরবর্তীতে এই জিনিসটাকেই সবাই আবার নিয়েছে, বাট ফার্স্টে তারা অনেকেই এটার ভুল ব্যাখ্যা বা ভুল একটা অ্যান্সার দাগিয়েছিল। এটা কি এই জিনিসটাকে দেখেন, কোশ্চেনটাতে বলা হচ্ছে পদ্মা লিমিটেড ব্যাংকের বইতে ব্যালেন্স ছিল 1750 টাকা ডেবিট, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটার কারণেই মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ম্যাথটা ভুল করছে, এই লাইনটার কারণে। ব্যাংক বইতে কি বলছে? ব্যাংক বইতে ব্যালেন্স ছিল হচ্ছে
1790 টাকা। ব্যালেন্সটার নাম বলছে ডেবিট। এরপরে বলা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করলে দেখা যায় এখনো 1040 টাকার একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, অর্থাৎ আপনি চেকটা কাউকে দিয়েছেন, আপনি চেকটা কাউকে ইস্যু করছেন, সে চেকটা এখনো ব্যাংকে নিয়ে আসে নাই। এরপরে বলছে এখনো এবং 820 টাকার একটি আমানত ক্রেডিট করা হয়নি। দেখেন কোথায় কোথায় আসলে আমাদেরকে এই কোশ্চেনটাতে একদম মাইক দেওয়া হয়েছিল এবং স্টুডেন্ট একদম ভেঙে পড়ছিল এই কয়েকটা জায়গায় যে আমানত ক্রেডিট করা হয়নি। এমতো অবস্থায় ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত হবে? এই কোশ্চেনটা এতটাই টাফ আসছিল, ঠিক আছে। একজন বলছেন 8-এর অ্যান্সার সি। ওকে, ঠিক আছে, সি। তো হয়তো বা ওনার কাছে বই আছে বা উনি হয়তো বা আগেই ক্লাস করছিল, সো বা আগে থেকে হয়তো বা জানে, এই জন্য সি বলছেন। তো যারা জানেন না তাদেরকে একটু জানাই দিই, এই যে ডেবিট ব্যালেন্স বলতেই বোঝানো হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন টাকা থাকবে তখন ব্যাংকের যে পাসবই ওখানে থাকবে ক্রেডিট। আমরা একটু আগে বারবার এই জিনিসটা কিন্তু পড়ছি যে ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আর ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা নাই। মানে নাই বলতে কি, এটা অলরেডি আপনার মাইনাস হয়ে আছে। এই ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে মাইনাস হয়েছে, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে যে সার্ভিস চার্জ ছিল এটা জমা দেন নাই, অনেক কিছু দেন নাই, তো ব্যাংক অলরেডি একটা মাইনাস ফিগারে আছে। সো আপনি যদি অঙ্কটা এভাবে করেন যে 1790 মাইনাস, তাহলে আপনি এটা সলভ করতে পারেন, আদারওয়াইজ না। এরপরে বলা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যায় যে এখনো 1040 টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তার মানে কি, আপনি কাউকে চেকটা ইস্যু করছেন, আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করা হবে, সে এখনো আপনার এই ব্যাংকে এটা জমা দেয় নাই। মানে জমা দেয় নাই করে কি, আনে নাই, আপনার অ্যাকাউন্ট থেকে এখনো মাইনাস হয় নাই। তার মানে যদি মাইনাস হয় তখন কি হবে, যদি টাকাটা মাইনাস হয়ে যায় তখন কি হবে? তার মানে এটা ওই 1040 কি এটাও আপনার অ্যাকাউন্টকে মাইনাস করবে, আগেরটাও মাইনাস ফিগার আর এই ফিগারটাও আপনাকে মাইনাস করবে, তাহলে মাইনাসে মাইনাস কি দুটোই প্লাস হয়ে যাবে। তার মানে এই ঘটনাটা যদি হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে মোটামুটি কত টাকা, এখানে হচ্ছে আপনার 3082, এইটা মাইনাস ফিগার থাকবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আবারও ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে যদি এই টাকাটা আবার উঠে যায়। এরপরে বলছে একটি আমানত যা ক্রেডিট করা হয়নি, তার মানে কি এই চেকটা বা এই অ্যামাউন্টটা আপনি ব্যাংকে জমা দিয়েছেন আপনার অ্যাকাউন্টে জমা হওয়ার জন্য, কিন্তু সেটা দেখেন কি ক্রেডিট করে নাই। তো যারা একটু ব্যাংক সমন্বয় নিয়ে একটু ডিপ নলেজ রাখছে বা একটু প্র্যাকটিস করছে তারা এটা পারছে, আদারওয়াইজ অনেকেই এটা ভুল করছে। যে এই যে 820 টাকার এই আমানতটা ক্রেডিট করা হবে, তার মানে কি এই 820 টাকা প্লাস এই 820 টাকা প্লাস। সো এখন আপনি যদি মাইনাস 2830-এর সাথে যদি প্লাস 820 করেন তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি হবে? আপনি এটা যদি যোগ বিয়োগ করেন তাহলে অ্যান্সারটা হবে এই যে 2010। বুঝতে পারছেন? সো যিনি একজন অ্যান্সার দিয়েছেন সি, এটাই হলো সঠিক উত্তর। বুঝতে পারছেন? এটা ভেরি একটা ডিফিকাল্ট একটা ম্যাথ ছিল, যেটা আমরা বললাম যে অনেকেই ভুল করেছেন। আপনারা যদি এই সময়টার কিছু লাইফ টাইম অনেক জায়গায় আছে, বের করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে আমরা যদি ম্যাথগুলো সলভ করি, মানে আমরা থিওরিটা যতটুকু শিখলাম বা থিওরিটা যতটুকু জানলাম, এটার উপর বেস করে আমরা এখন যে ম্যাথটা দেখলাম বা এই ধরনের আরও যত ম্যাথ আছে আমাদের বইতে অনেক প্র্যাকটিস দেওয়া আছে, অনেক এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেটা আপনি একটার পর একটা দেখলেই পারবেন। আমরা একটা দুইটা দেখাই দিলাম, ইনশাল্লাহ বাকিগুলো আপনি চেষ্টা করবেন, পেরে যাবেন। সো আজকের ক্লাস মোটামুটি এখানেই আমরা ইতি টানছি। যারা এই মুহূর্তে জয়েন করছেন বা পরে এসে যারা একটু টাইমটা আমাদের মিসম্যাচ হয়ে গেছে, সো যারা জয়েন করবেন বা তারা যেন আবার গিয়ে আমাদের লাইভটা শেষ হওয়ার পর আবার আমাদের ফেসবুক বা আমাদের ইউটিউবে এই ভিডিওটা থাকবে, তা আপনারা সকলে এই ভিডিওটা দেখে নেবেন। এবং ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমাদের ক্লাস জাস্ট এই টাইমটা মেনটেন করা হবে 7টা, এবং আপনাদেরকে আগে থেকেই আমাদের ফেসবুক পেজে জানাই দেওয়া হবে, ঠিক আছে? যদি টাইমটা আবারও কোনো ধরনের চেঞ্জ আসে, সো ক্লাস শুরু হওয়ার অ্যাটলিস্ট মিনিমাম দুপুরে বা সকালে আমরা পোস্ট করে থাকি, ওই মোমেন্টে আপনারা জানতে পারবেন যে আমাদের ক্লাসটা এক্স্যাক্টলি কোন সময় শুরু হবে। তো ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।